বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সংসার। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবতারণ ভট্টাচার্য ভব ঘুরে লোক, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের সথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে। এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন, সেখানেই থাকেন, সেখানেই খান। বড় একটা বাড়ি আসেন না তিনিও। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া, পায়েস, দই ও বৈকালির ফলমূল 12 ভূতে লুটে খায়। কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন, হাতে একটা ছোট্ট পুটুলি, তাতে প্রসাদী লুচি, মিষ্টি, ফলমূল, একটা বা ক্ষীরের ছাঁচ থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদাই খাই খাই করছে। যা হয় পেলেই খুশি। তা কাঁচা আমড়া হোক, পাকা নোনা হোক, চাল ভাজা হোক, তালের কল হোক, আধ পাকা শক্ত বেল হোক, খাওয়া পেলেই হলো। স্বাদের অনুভূতি তার নেই। ঝাল, টক, মিষ্টি, তেতো তার কাছে সব সমান। ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুর দাদা? দাদু টাদু বলার নিয়ম নেই এইসব অজপাড়া গায়ে। ওসব শৌখিন শহুরে বুলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে। ঠাকুরদাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন। ও তাতেই মহা খুশি। ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না তা অনেক ভালো, অনেক বেশি। পুটুলির সে অংশে থাকে বৈকালী ভোগের লুচি, কচুরি, মালপোয়া, তালের বড়া। যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজে তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুটুলির অন্য অংশে চাইলে, কিন্তু তাতে তার লোভ হয় না। ওরকম দেখতেও খুব ছেলেবেলা থেকে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুরদাদার দিকেও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটান দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষেই তার বিশ্বাস নেই। ও বৌমা, বৌমা, ওপরে এসো। কে বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলি খুলে কি সব খাবার জিনিস ত্রস্তভাবে হাড়ির মধ্যে পুড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাড়িটার দিকে পেছন ফিরে বসে বললেন, বৌমা, ইয়ে করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও। আপনি রাতে কি খাবেন? ভাত রাখবো? না, তুমি শুধু খাবার জল 1 ঘটি দিয়ে যেও। এরপরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই। যার যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না। ওরা নিজে রাঁধে, নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল, কোনোদিন একটু নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছু চাইবার থাকে না। কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূর তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে। বোধহয় সেই জন্যই পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকলো, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিয়েছি, আর তুমি 2খানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ 2 হাত পেতে শ্বশুরের দেওয়া 8খানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, 8খানা ছানার মালপোয়া, 2টি তালের বড়া নিয়ে একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সদা হয়ে উঠলেন তার উপরে? না খেয়ে থাকলেও তো কখনো পোছেন না সে খাচ্ছে না উপোস করছে। সে বলল, আমি যাই বাবা। হ্যাঁ যাও। পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি, তাগাদা করছে মাস্টার, তাও দিতে পারছি না। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে 2খানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে। নিজের জন্য রাখলে 2খানা লুচি আর 2টো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিল পেট কামড়াবে রাতে। সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনোদিনই রাতে সে কিছু খায় না।
করুণার জন্য দুবেলা চাল নেওয়া হয়, ওবেলা জল দেওয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়ে করুণাকে খেতে দেয়। তারপর মায়ে পড়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র ওঠে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নার প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখুট করে, কলাবাদুর পুরনো বাড়ির কোণে চটপট শব্দে ওড়ে। ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডালে বাতাসে দোলে। কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়। ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, ও কি খুটখুট করছে মা? কিছু না, তুই ঘুমো। ও ইঁদুর বাইরে ছাদে, ওই শোনো। ও কিছু না, তুই ঘুমো। শাকচুন্নি আছে মা বেল গাছে। না না, সেসব কিছু না। শোনো মা, রেতার দাদা গল্প করেছিল তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে। রেতা নিজেও দেখেছে একদিন, বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি কিছু তো দেখি নে। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, একথা গায়ের সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে। বাবা, শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরে, স্বামীও প্রায় তাই। শনিবার যদি বা এলো, রবিবার বিকেলেই চলে গেল। ধন্যি সাহস ঘটে মেয়ে ছেলে। কেউ কেউ বলে মেয়ে মানুষের ভাই যাই বলো অতটা সাহস ভালো না। স্বভাব চরিত্রে কার কিরকম তা তো কেউ বলতে পারে না। শেষ রাতে করুণা আবার মাকে ঠেলা মেরে বলল, ও মা ওঠো না, কিসের শব্দ হচ্ছে? তুই বাবা আর ঘুমোতে দিলি নে। কই, কোথায় শব্দ? কি এসে দরজায় ঘা দিলে, কড়া নাড়লে ওদের ঘরের বাইরে? তারা ধর্মর করে উঠে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি, দোর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুঁচিয়ে চেঁচিয়ে উঠল প্রায়, ও বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে, এসো এসো, একেবারে শেষ রাত্রিরে, ভালো আছো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়, আসতে যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত 10টা থেকে, এই খানিকটা আগে তখন চলে এলো। তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে, গাড়ুতে আছে, আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রি ভাত খেয়ে মরি আর কি। আমার পুটুলির মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটি ভিজিয়ে দাও। খোকা সরে আয়, তোর জন্য জিলিপি কিনেছিলাম, তা মিইয়ে নেতা হয়ে গিয়েছে। এই নাও, খোকারে দুখানা দাও, তুমি দুখানা খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো না না, যা বলছি শোনো না, আমার পেট ভালো না কদিন থেকে। সরু চিড়ে ভিজিয়ে লেবুর রস আর নুন মেখে বেশ কচলে কঠ বের করে। থাক থাক, তোমাকে শোনাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো। যাবো, তার আগে একবার গাড়ুটা দাও দেখি, গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিড়ে ভেজাতে দিলে। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো। তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিড়ের কঠ, নুন, লেবু মিশিয়ে তাকে খেতে দিলে। স্বামী একটুকু মুখে দিয়ে বলে, বাহ বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে। আর দেবো? না না, এই বেশি হয়েছে। হ্যাঁ গা, ধার দে না কত এবার। মাছ কিনেছিলাম একদিন 4 আনা, একদিন 2 আনা, আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বোস্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আমসত্ত্ব আবার কিনতে গেলে বড় নবাব হয়েছে না? স্বামীর মুখে কড়া সুরের কথা এই প্রথম তার নয়। ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ওর কথা সয়ে সহ্য করে আসছে স্বামী। গা সওয়া হয়ে গিয়েছে তার, তাও বিনিয়ের দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু? অবোধ। না দিতে পারলে কষ্ট হয়। বারে খোকা কাঁদতে লাগলো, দেবো না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। মুখ সামলে কথা কও বলছি, বাপ তুলো না খবরদার। ওরে বাপরে, দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি, তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো অজপাড়া গায়ে মুখ খোয়ার মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে, স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠলো ভয়ে। ওপর থেকে উপেন ভট্টাচার্য বললেন, কে কে? কি হলো? কে ওখানে? ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বলল, তোমায় আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার, খবরদার, আবার বাপ তুলছো। বেরো তুমি বাড়ির থেকে, দূর হও। তোমার মুখে ছাইয়ের নুড়ো দেবো বলে দিচ্ছি, বেরো। হারামজাদি, দেখ এখনো মুখ সামলা বলে দিচ্ছি, বেরোবো কেন? তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি? তুই বেরো। করুণা আকুল সুরে কাঁদছে, বাবা মার ধুমধুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে।
ওর মা এসে ওকে কোলে তুলে নিয়ে বলল, চল খোকা, আমরা এ বাড়ি থেকে চলে যাই। ওরা থাকুক যাদের বাড়ি, তোর আমার বাড়ি তো না। খবরদার খোকাকে ছুঁয়ে না বলছি। যাবি হারামজাদি তো একলা মর্গে যা। খোকা তোর না, আমার। বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। যা, বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি যেও না, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বললে, খোকন কেঁদো না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব। রেলগাড়ি কিনে দেব, মোটর গাড়ি কিনে দেবো, এসো এসো। করুণা কান্নার সুরে বলল, না। এসো না। কলকাতায় যাবি নে? না। মাকে সে আরো বেশি করে জড়িয়ে ধরে। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বলল, তুই কি চেঁচামেচি আরম্ভ করলিস ভোর রাত্রি? তুই মানুষ হলি নে, এই দুঃখ আর আমি বাড়ি আসিনি। কেন মিছিমিছি বৌমাকে যা তা বলছিস? আমি সব শুনেছি ওপর থেকে। তোরই তো দোষ, ও আমার ঘরের লক্ষ্মী। আপনাকে তো কিছু বলিনি, আপনি ওপরে যান বাবা, আমাদের কথার মধ্যে আসছি। কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝবো। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি, আমার বাড়ি না তোর বাড়ি, আমি আমি আজও বেঁচে নেই? তোর কি দাবি আছে বাড়ির ওপর? আমি ওপর থেকে সব শুনেছি। বদমাইশ পাজি কোথাকার। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে। বৌমাকে ওছি করে যাব। তোমার বাড়ির আম্মা ঘুচিয়ে দিয়ে তবে আমার কাজ। হতচ্ছাড়া বদমাইশ। রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন, বেরো বেরো। মুরদ নেই এক পাড়ার। হ্যাঁ রে হারামজাদা, ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায়? তুই তার কোনো হদিশ রাখিস? না কেউ রাখে? বেরো বলতে লজ্জা করে না? এসো তো খোকন, চলে এসো বৌমা, ওপরের ঘরে চলো। তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে। সে ফিসফিস করে খোকনকে কি বলল। খোকন বলে, ঠাকুরদাদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বলল, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা? জিজ্ঞেস করুন তো কে আর কাকে বেরিয়ে যাবার কথা বলেছে। হ্যাঁ খোকা বলতো, আপনার বৌমাই বললে না আমাকে বেরিয়ে যেতে। কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ ওর বাবার বাড়ি, আলবাত ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি। উপেন ভট্টাচার্য ওপরে উঠে গেলেন। ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে। খানিকক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে বলে, এই দিলাম, ধার দেনা শোধ দিও। আমি এক্ষুনি চললাম। দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন, দেশলাইটা ওই রয়েছে, দে তো। একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বলল, এসেছিলাম অনেক আশা করে, তা এবারে আমি থাকবো না, এখানে আমার পোষাবে না, বুঝলাম। কেউ যখন আমাকে দেখতে পারে না এ বাড়িতে, খাওয়া হলো না, শরীরটাও খারাপ, তা হোক, যাবই, আর আসছি নে। দেখ খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মটর কিনে দেবো, লবণ জুস কিনে দেবো। করুণা নিরুত্তর। যাবি? না। এসো আমার সোনা, আমার মানিক, চলো আমার সঙ্গে। এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বলল, কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, ছাড়ো হাত। ছটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করে না? ছি। ফের আবার? এইবার কিন্তু ভালো হবে না বলছি। খবরদার আমার গা ছুঁয়ো না। আচ্ছা ছোবো না, বসো ওইখানে। ফের কথা বলে? খোকন, ও খোকন, যাবি আমার সঙ্গে? আয় আয়, কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার। করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে, আর তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে 2খানা পেঁপের টুকরো হাতে দিয়ে বলে, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ ভারী ভারী। পেঁপে রেকাবি হাতে নিয়ে বললে, উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কি জানি। খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যের সময় এলেন, বললাম ভাত রেঁধে দিই, উনি বললেন না। পেঁপে আর আছে, দিয়ে এসো না ওপরে। সে তুমি বললে তবে দেব। সে দিয়ে এসেছি, তুমি তখন ঘুমিয়ে। দিও, বুড়ো মানুষ, সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন। ও খেয়েছে, ওকে ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। এখন কেমন মনে হচ্ছে? এখনো গোলযোগ যায়নি, ভাতে জল দিয়ে নুন লেবু দিয়ে তাই খাবো। তেল দাও, নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বলল, কি বাবা, এই নে খা। তারা বলল, আহা, কেন আবার, তুমি খাও। এই সময় উপেন ভট্টাচার্য খড়ম পায়ে দিয়ে ওপর থেকে নেমে এলেন। ঘরে উকি দিয়ে বলেন, কে? ভবতারণ। ভালো পেঁপে, খা। ইয়ে বৌমা, আমি আসি, ওখানেই খাবো। ভবতারণ, আজ আছিস তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বলল, না বাবা, ওবেলা চলে যাব। আপনি আসবেন না ওবেলা? আচ্ছা, তুই যাবার আগে আমি ফিরে আসবো।
আমি এই সময় তারা ফিসফিস স্বরে কি বললে স্বামীকে। ভবতারণ ডেকে বললে, বাবা কি এবেলে এখানে দুটো খাবেন? আপনার বৌমা বলছে কই মাছ আনতে যাচ্ছি, বাঁধালে একসঙ্গে বসে অনেকদিন খাইনি, কেমন? উপেন ভট্টাচার্য সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন। কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বললেন, তামাক সেজে দেব, দাও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলো। বৃদ্ধ উপেন ভট্টাচার্য চোখ বুজে হুকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন, এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকে ছন্ন ছাড়া সংসার জীবন চলছে। আঁটসাঁট নেই কোনো বিষয়ে কারো, তার উপরে দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে। অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হলো। কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি। ভবতারণ বাড়ি ফিরে এলো 8টার সময়। স্ত্রীকে বলল, দেখো কারে বলে জসুরে কই, 8 পোয়ার নামও নেই, ওপরে 1 পোয়া 5-6টা, বাবাকে দেখাও। পুত্রবধূ বললেন, এই দেখুন। বাহ বাহ, কত করে সে নিলে? 3.5 টাকা। তা হবে, যুদ্ধের সময় ছিল ভালো, এই দিন দিন যা হয়ে উঠছিল। অনেকদিন পরে পুত্র পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে পেটের দায়েই তো। ছেলে উপযুক্ত হয়নি, নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না। ওদের ভার লাঘব করবার জন্যই তিনি পরের বাড়ি খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেবার জন্য উপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। আহ, কি আরাম! সব আছে তার, অথচ নেই কিছুই। আজ দিনটা এমন চমৎকার দিন, এমন দিন আবার কবে আসবে? 12 মাসে সজনে গাছে ফুল ফুটেছে, ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে। ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি। ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে। দোতলা শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল। তার আছে সবাই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজ্জল্যমান সংসার যাকে বলে, ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে। ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ায় হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনেই। দুপুরের পর ভরা পেটে মৌতাত জমে ভালো। আজ কিন্তু সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন, তোর গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ রোজ পায়? কত কষ্ট থাকে এই বাড়িতে একা। সে নিজে অক্ষম স্বামী, কিছু করবার পথ নেই তার সামনে। সে ভালো হবে ভেবেছে কতবার, কিন্তু তা হবার জো নেই। সে জানে কেন। সঙ্গ বড় খারাপ জিনিস। সে সব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে। জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উবে যাবে কর্পূরের মতো। তবু আজকের দিনটি একটা সুন্দর জাকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে। তারাকে ঘুম থেকে উঠিয়ে বলল, চা আছে ঘরে, চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খায় না, নেবু আর নুন দিয়ে চিড়ের কত করে দিই। স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে। তার অদৃষ্টে নেই কার কি দোষ। তারা সত্যি ভালো মেয়ে, বড্ড ভালো মেয়ে। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য সবে উঠেছেন, অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি চা, বাড়িতে ছিল? ছিল, বেশ বেশ। পুত্রবধূ হাসি মুখে বললে, আর কিছু খাবেন? হ্যাঁ, তা কি খাওয়াবে? বেশ, দোভাজা করে চিড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসে দেব? বেশ বেশ। কাঁচা লঙ্কা অমনি সঙ্গে একটা এনো। আর শোনো, ভবতারণকে আর খোকনকেও দিও। তামাক দেবো বাবা? এখন না, চিড়ে ভাজা আগে খাই, তারপরে। বাহ, মৌতারটা নষ্ট করে দেবে বৌমা। এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমিদারের বড় বিলের ওপারে। সারাদিন কেউ কোথাও নেই। ভবতারণ চলে গিয়েছে। যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে, ছোট্ট ছেলেকে নিয়ে রাখতে। আবার কলাবাদুর ওড়ে কড়িকাঠের খোপে খোপে, পেঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে,
ও কিসের শব্দ মা? ওঠো ওঠো, ওটা কি মা?